আসসালামু আলাইকুম। আজ ২১ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। অবশেষে স্পষ্টভাবে জানা গেল কবে নির্বাচন দেবে সরকার। দ্রুত নির্বাচন চাচ্ছে বিএনপি, জানালো দুটি কারণ। ট্রাম্পের সঙ্গে সম্পর্ক উষ্ণ করার উদ্যোগ ডক্টর ইউনূসের। এবার বিস্তারিত। অবশেষে সুস্পষ্টভাবে জানা গেল কবে নির্বাচন দেবে এই অন্তর্বর্তী সরকার। প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৬ সালের মাঝামাঝি নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব লর্ডসে মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশ আয়োজিত কনফারেন্স শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে না গেলে বিক্ষুব্ধ জনতা তাকে টুকরো টুকরো করে ফেলত। সেটা দেশের জন্য ভালো হতো না। ডিসকাশন অন ডেমোক্রেটিক কলাপস অ্যান্ড রিবিল্ডিং অব বাংলাদেশ শীর্ষক এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে সভাপতিত্ব করেন হাউস অব লর্ডসের সিনিয়র সদস্য আলেকজান্ডার চার্লস কার্লাইল কিউসি। কনফারেন্স পরিচালনায় ছিলেন ভয়েস ফর বাংলাদেশের ফাউন্ডার ও ব্রডকাস্টার আতাউল্লাহ ফারুক। এতে প্রধান অতিথি ছিলেন এম সাখাওয়াত হোসেন। কনফারেন্সে ৫ আগস্টের আগে ও পরের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন আলোচকরা। এ সময় গত ১৫ বছর ফ্যাসিস্ট বিরোধী অবস্থানে পাশে থাকায় যুক্তরাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মানবাধিকার নিয়ে কাজ করা সবাইকে ধন্যবাদ জানান ভয়েস ফর বাংলাদেশের ফাউন্ডার আতাউল্লাহ ফারুক। তিনি বলেন, গত ১৫ বছর বাংলাদেশে কোনো বাক স্বাধীনতা ছিল না। মিথ্যা মামলা ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ছিল নিত্যদিনের ঘটনা। এখন আমরা কথা বলতে পারছি, স্বাধীনভাবে নিজ দেশে ভ্রমণ করতে পারছি। কনফারেন্সে বাংলাদেশের পোশাক রপ্তানির কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান লেবার এমপি ডক্টর রূপা হক। সাবেক ব্রিটিশ মন্ত্রী পল স্কালি বলেন, বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে তার সঠিক তদন্ত শেষে যথাযথ বিচারের ব্যবস্থা করতে হবে, যাতে করে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। কনফারেন্সে নিজের বক্তব্যে লর্ড হোসাইন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সকল সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাজ্যের কাছ থেকে সব ধরনের সহায়তা পাবে। কনফারেন্সে টেরোরিস্ট সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধের আহ্বান জানান অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান আব্বাস ফায়েজ। আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক আইনজীবী মাইকেল পোলাক বাংলাদেশে নিজের ২ বার সফরের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, তিনি নিশ্চিত এবার যখন বাংলাদেশে যাবেন তখন অনেক মুক্ত অনুভব করবেন। ২১ নভেম্বর দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম হল, যে কারণে দ্রুত ভোট চায় বিএনপি। প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে, কবে নির্বাচন দেবে, এ নিয়ে মানুষের মধ্যে যেমন কৌতূহল আছে, তেমনি বিএনপির মতো বড় রাজনৈতিক দলের মধ্যেও সন্দেহ তৈরি হয়েছে। বিএনপি ও সমমনা দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এ বিষয়ে বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, অনেকগুলো কারণের মধ্যে অন্যতম হচ্ছে ১/১১ সরকারের মতো ২ নেত্রীকে মাইনাস করার কোনো কৌশল এই সরকারের থাকতে পারে বলে আশঙ্কা আছে। আর অন্য কারণ হলো দলের প্রতি জনসমর্থন ধরে রাখার চ্যালেঞ্জ। গত ৫ আগস্ট প্রবল গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। অন্তর্বর্তী সরকার ৬টি খাতে সংস্কারের ঘোষণা দেয়, যাতে স্বৈরশাসনের পুনরাবৃত্তি রোধ করা যায় এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হয়। গণমাধ্যম সহ আরও কয়েকটি খাতে সংস্কারের জন্য কয়েকদিন আগে আরও ৬টি কমিশন গঠন করা হয়েছে। তবে সব সংস্কার অন্তর্বর্তী সরকার করে দিয়ে যাবে, সেটা চায় না বিএনপি। দলটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় সংস্কারের পক্ষে, এজন্য যৌক্তিক সময় দিতে রাজি। পাশাপাশি বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো নির্বাচনী রোডম্যাপ দাবি করেছে। এরই মধ্যে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ডিসেম্বরের মধ্যে রোডম্যাপের ঘোষণা না এলে আগামী মার্চ-এপ্রিল থেকে আন্দোলন কর্মসূচিতে যাবে দলটি। নির্বাচন ও সংস্কার ইস্যুতে বিএনপির এমন মনোভাব প্রকাশের মধ্যে গত রবিবার অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপও পাওয়া যাবে। সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে নির্বাচন দেওয়া হবে। তবে সংস্কারের জন্য নির্বাচন কয়েক মাস বিলম্বিত হতে পারে। মঙ্গলবার আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন,
অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে দ্রুত নির্বাচন আয়োজন করা হবে। যদিও এর আগে গত 13 নভেম্বর সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কারের গতি ঠিক করে দেবে নির্বাচন কত দ্রুত হবে। সেপ্টেম্বর মাসে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ 1 থেকে 1.5 বছরের মধ্যে হওয়া উচিত। যদিও তার এই বক্তব্যকে নিজস্ব মতামত হিসেবে উল্লেখ করে সরকারের তরফ থেকে বলা হয়, নির্বাচনের সময় নির্ভর করবে সংস্কার কমিশনের প্রতিবেদন ও তা নিয়ে রাজনৈতিক দলগুলোর আলোচনার ওপর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এক বাণীতে বলেছেন, সশস্ত্র বাহিনী জাতির সাহস, শৌর্য এবং শৃঙ্খলার প্রতীক। 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন তিনি আরও বলেন, আমাদের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবময় ভূমিকা ইতিহাসের এক সোনালী অধ্যায় হিসাবে চিরকাল স্মরণীয় থাকবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বাহিনীর সদস্যরা যে ভূমিকা পালন করছেন তাও প্রশংসনীয়। পাশাপাশি বিশ্ব শান্তির রক্ষায়ও তাদের অবদান অতুলনীয়। তারেক রহমান সশস্ত্র বাহিনীর সকল সদস্য এবং তাদের পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের আত্মার মাগফিরাত প্রার্থনা করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে কর্মরত সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করেন, যারা দেশের জন্য গর্বের কারণ। এছাড়া তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কথা স্মরণ করেন, যিনি সশস্ত্র বাহিনীকে আধুনিক, দক্ষ ও গতিশীল বাহিনীতে পরিণত করার জন্য ব্যাপক উদ্যোগ নিয়েছিলেন। তারেক রহমান বলেন, সশস্ত্র বাহিনী আজ বিশ্বমানের বাহিনীতে পরিণত হয়েছে, যা যে কোনো আধুনিক বাহিনীর সমকক্ষ। বিএনপি সরকারের সময়েও এই বাহিনীর আধুনিকায়ন ও শক্তিশালীকরণের প্রক্রিয়া অব্যাহত ছিল এবং ভবিষ্যতেও তা চলতে থাকবে। এই দিনে তারেক রহমান মুক্তিযুদ্ধে শহীদ বীর শ্রেষ্ঠ সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রে শপথের অপেক্ষায় থাকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শীতল সম্পর্ক উষ্ণ করার উদ্যোগ নিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাংলাদেশ সরকার ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বলে জানিয়েছেন মোহাম্মদ ইউনূস। ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা প্রত্যক্ষ করতে বাংলাদেশ সফরের আহ্বান জানান। আইআরআই রিপাবলিকান পার্টির সঙ্গে সংশ্লিষ্ট থিঙ্ক ট্যাঙ্ক। এটি বিশ্বব্যাপী গণতন্ত্রের প্রচার করে। ইনস্টিটিউটের আঞ্চলিক প্রধান স্টিভ চিমার নেতৃত্বে আইআরআই কর্মকর্তারা তাদের চলমান সফরে রাজনীতিবিদ, ছাত্র সমাজ ও সুশীল সমাজের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। স্টিভ চিমার বলেন, আইআরআই এর অগ্রাধিকার হল অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগকে সহায়তা করা, বিশেষ করে এখন যখন দেশের মূল প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার জন্য ব্যাপকভাবে আহ্বান জানানো হয়েছে। চিমার আরও বলেছেন, আওয়ামী লীগের অধীনে আসল উদ্বেগ ছিল দেশের সত্যিকারের গতিপথ নিয়ে। এখানে সংস্কার সফল হতে দেখাই মার্কিন স্বার্থ। এ সময় ডক্টর ইউনূস বলেন, তার সরকার গুরুত্বপূর্ণ সংস্কার করে নির্বাচন করবে। নির্বাচনের ট্রেন ইতোমধ্যেই প্রথম স্টেশন ছেড়েছে এবং একটি নতুন নির্বাচন কমিশন সাধারণ নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করবে। ছাত্র জনতার নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের ফলে যে অভূতপূর্ব পরিবর্তনের সূচনা হয়েছে তা প্রত্যক্ষ করতে তিনি শীর্ষ রিপাবলিকান সিনেটর এবং কংগ্রেস সদস্যদের বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান। বৈঠকে আইআরআই কর্মকর্তা জিওফ্রে ম্যাকডোনাল্ড, আইআরআই কান্ট্রি চিফ জোশুয়া রোসেনব্লাম এবং বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। বিচারের শুদ্ধতার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ট্রাইব্যুনালের অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখায় বিচার বিলম্বিত হবে কিনা এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, বিচারের শুদ্ধতার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে, তবে তা খুব সীমাবদ্ধ ক্ষেত্রে। ট্রাইব্যুনালে রাজনৈতিক দলের বিচার থেকে সরে আসা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না। এ সময় গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও ট্রাইব্যুনালের প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। এর আগে বুধবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন আইন 2024-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে সংগঠন বা রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশের বিধান রাখার প্রস্তাবটি বাদ দেওয়া হয়। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধন আইন 2024-এর খসড়ায় আদালত যদি মনে করেন রাজনৈতিক দলের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য কনসার্নড অথরিটির কাছে সুপারিশ করতে পারেন বলেও উল্লেখ করা হয়েছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, এই সময়ে কারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে, এই প্রশ্ন যদি ছুড়ে দেই তাহলে উত্তর আসবে যাদের হাতে যত সময়োপযোগী তথ্য আছে তারাই পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে বা করছে। প্রিয় বন্ধুরা, আপনি যে কাজের সঙ্গেই যুক্ত থাকুন না কেন, সেই কাজ সম্পর্কিত সকল তথ্য যদি আপনার জানা থাকে, সময়োপযোগী সব বিষয়গুলো যদি আপনার নখদর্পণে থাকে, তাহলে আপনি কিন্তু আপনার সেই সেক্টরটির নিয়ন্ত্রণ করতে পারবেন, সেখানে আপনি বিজয় কেতন উড়িয়ে দিতে পারবেন। এই জন্যে এই মুহূর্তে সবচেয়ে বড় বিষয় হচ্ছে তথ্যের শক্তিকে কাজে লাগিয়ে নিজে সফল হওয়া। আর তথ্যের শক্তি যার কাছে আছে তার কাছে পুরো পৃথিবী নত হয়ে থাকে। সুতরাং আসুন আমাদের স্ব সেক্টরের তথ্যগুলো জানি, সময়োপযোগী তথ্যগুলো সংরক্ষণ করি, তথ্য দিয়ে পৃথিবীকে জয় করি। ভালো থাকবেন, সবার জন্যে শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের প্রসঙ্গ। আগে থেকেই সৌদি যুবরাজ ও ডিফ্যাক্টো শাসক মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ রয়েছে। নিজের স্বপ্ন বাস্তবায়নে উচ্চাভিলাষী নিয়ম সিটি বাস্তবায়নের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে তাকে মেরে ফেলার ক্ষমতা দিয়েছিলেন নিরাপত্তা বাহিনীকে। এবার তার বিরুদ্ধে আরও এক গুরুতর অভিযোগ ও ভয়াবহ কেলেঙ্কারি ফাঁস হয়েছে। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বৈশ্বিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজের বিরুদ্ধে রাষ্ট্রীয় তহবিল ও ক্ষমতার অপব্যবহার এবং ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। বুধবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে HRW। 93 পৃষ্ঠার প্রতিবেদনটিতে বলা হয়েছে, 2017 সালে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতা গ্রহণ করার পর থেকেই দুর্নীতি বিরোধী অভিযানের নামে দেশটির ভিন্ন মতাবলম্বী ব্যবসায়ী ও ধনকুবেরদের কোম্পানি ও সম্পত্তি জব্দ করছেন সৌদি যুবরাজ। জব্দকৃত এসব সম্পত্তি রাষ্ট্রীয় তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডে অন্তর্ভুক্ত করেছেন যুবরাজ বিন সালমান। 1 দশক আগে যেখানে এই তহবিলের সম্পদের পরিমাণ ছিল $8,400 কোটি, সেখানে বর্তমানে এই তহবিলের সম্পদের পরিমাণ পৌঁছেছে $92,500 কোটি। পদাধিকার বলে PIF এর সার্বিক নিয়ন্ত্রণ করছেন সৌদি যুবরাজ। ফলে তহবিলের অর্থ কোন খাতে কিভাবে ব্যয় হবে সে সম্পর্কে তার সিদ্ধান্তই চূড়ান্ত। PIF এর অধীনে সবচেয়ে বড় প্রকল্পের নাম নিয়ম। মরুভূমির বুকে অত্যাধুনিক নাগরিক পরিষেবা সম্পন্ন একটি সাইফাই শহর এটি। হিউম্যান রাইটস ওয়াচের দাবি, নিয়ম সহ PIF এর বিভিন্ন প্রকল্পে কর্মরত শ্রমিকদের অধিক সময় কাজ করতে বাধ্য করা, দুর্ব্যবহার ও নির্যাতন এবং আন্তর্জাতিক শ্রম আইনের ঘোরতর লঙ্ঘনের অভিযোগ রয়েছে সৌদি সরকারের বিরুদ্ধে। প্রতিবেদনে বলা হয়েছে, PIF এর বিভিন্ন প্রকল্পে যেসব শ্রমিক কাজ করছেন তাদের প্রায় সবাই অভিবাসী শ্রমিক কিংবা দেশটির গ্রামীণ এলাকাগুলোর গরিব ও কর্মজীবী শ্রেণীভুক্ত মানুষ। 2017 সালে ক্ষমতা গ্রহণের পর জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমিয়ে অন্যান্য অর্থনৈতিক খাতকে শক্তিশালী করার ঘোষণা দিয়েছিলেন মোহাম্মদ বিন সালমান। জানান, আগামী 2030 সালের মধ্যে পর্যটন, শিক্ষা ও অন্যান্য অর্থনৈতিক খাতকে জ্বালানি তেলের চেয়েও বেশি শক্তিশালী খাত হিসেবে গড়ে তুলতে চায় তার সরকার। এ লক্ষ্যে বড় বড় সব মেগা প্রকল্প বাস্তবায়ন করছে সৌদি প্রশাসন। ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগ আনা হয়েছে। এতে তাকে $250 মিলিয়ন ঘুষ দেওয়া এবং যুক্তরাষ্ট্রে অর্থ সংগ্রহের জন্য তা গোপন করার দায়ে অভিযুক্ত করা হয়েছে। মূলত উৎকোচ স্কিমের মাধ্যমে পরিচালিত হয়ে নিজের দেশে বিশাল এক সৌরশক্তির প্রকল্পে বিনিয়োগকারীদের সঙ্গে আদানি প্রতারণা করেছেন। বৃহস্পতিবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম BBC ও ভয়েস অব আমেরিকা। প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়র্কের একটি আদালতে ভারতের অন্যতম ধনী এই ব্যক্তির বিরুদ্ধে এসব ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়। 62 বছর বয়সী আদানির ব্যবসা বর্তমানে বন্দর এবং বিমানবন্দর থেকে পুনর্নবীকরণযোগ্য জ্বালানি পর্যন্ত বিস্তৃত। অভিযোগে প্রসিকিউটররা জানিয়েছেন, গৌতম আদানি এবং অন্যান্য সিনিয়র এক্সিকিউটিভরা তার পুনর্নবীকরণযোগ্য জ্বালানি কোম্পানির জন্য
চুক্তি নিশ্চিত করতে ভারতীয় কর্মকর্তাদের অর্থ প্রদানে সম্মত হয়েছেন, যা 20 বছরে $2 বিলিয়ন বেশি লাভ করবে বলে আশা করা হচ্ছে। আদানি গ্রুপ অবশ্য তাৎক্ষণিকভাবে এই বিষয়ে মন্তব্যের অনুরোধে জবাব দেয়নি বলে জানিয়েছে বিবিসি। সংবাদ মাধ্যম বলছে, নিরাপত্তা সংক্রান্ত জালিয়াতি এবং নিরাপত্তা ও ওয়াইআর জালিয়াতির বিষয়ে ষড়যন্ত্র করার অভিযোগে 62 বছর বয়সী গৌতম আদানির অভিযুক্ত হওয়ার কথাটি বুধবার প্রকাশ করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি সেই সব বিনিয়োগকারীকে প্রতারিত করেছেন যারা একটি প্রকল্পে বহু বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন। তিনি তার এই পরিকল্পনার কথা জানাননি যে ভারতীয় কর্মকর্তাদের তিনি 25 কোটিরও অধিক ডলার ঘুষ দিয়ে সৌরশক্তি সরবরাহের এই লাভজনক কন্ট্রাক্টটি পান। আদানির ব্যবসা এবং প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত আরও বহু লোকের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। উপসহকারী অ্যাটর্নি জেনারেল লিসা বিলার বলেন, এই অভিযোগে বলা হয়েছে তারা যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের ব্যবহার করে দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে রাষ্ট্রব্যাপী ওই বিশাল জ্বালানি শক্তির কন্ট্রাক্ট গ্রহণ ও অর্থায়ন করতে চেয়েছিলেন। আদালতের অনলাইন রেকর্ডে আদানির পক্ষের আইনজীবীদের তালিকা প্রকাশ করা হয়নি। তার কোম্পানি দ্য আদানি গ্রুপের নামে পাঠানো একটি ইমেইল বার্তায় মন্তব্য চাওয়া হয়েছে। গৌতম আদানি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ঘনিষ্ঠ বলে মনে করা হয়। 1990-এর দশকে কয়লার ব্যবসার মাধ্যমে তিনি নিজের ভাগ্য গড়ে তোলেন। পরে আদানি গ্রুপ প্রতিরক্ষার সরঞ্জাম থেকে শুরু করে রাস্তা নির্মাণ, এমনকি ভোজ্য তেল বিক্রি সহ ব্যবসার বিভিন্ন দিকে সম্পৃক্ত হয়েছে। বর্তমানে তাদের ব্যবসা বন্দর এবং বিমানবন্দর থেকে পুনর্নবীকরণযোগ্য জ্বালানি পর্যন্ত বিস্তৃত। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।